আজকের গল্পে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এক ভেজা বিকেলের স্মৃতিভরা মুহূর্তে, যেখানে ভালোবাসা, বেদনা এবং নিঃসঙ্গতা মিলেমিশে এক হয়ে গেছে শব্দের প্রবাহে। গল্পের আলপনা চ্যানেলে আপনি নিয়মিত পাবেন অডিও গল্প, ছোট গল্প ও নতুন নতুন আয়োজন। এই ভিডিওতে ব্যবহৃত গল্প, সঙ্গীত বা চিত্রকলা যদি কোনো কপিরাইটযুক্ত উপাদানের ওপর ভিত্তি করে তৈরি হয়ে থাকে, তবে তা শুধুমাত্র শিক্ষামূলক ও বিনোদনের উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে। আমরা কোনোভাবেই মূল স্রষ্টার কপিরাইট দাবি করছি না। আজকের গল্প সত্যজিৎ রায়ের সদানন্দের ছোট জগৎ। আজ আমি বেশ প্রফুল্লবোধ করছি, তাই সব কিছু বলার এটাই সুসময়। আমি জানি তোমরা আমাকে বিশ্বাস করবে। তোমরা আমার লোকেদের মতো নও। তারা শুধু আমাকে দেখে হাসে। তারা মনে করে আমি বানিয়ে বলছি। তাই আমি তাদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি। এখন দুপুর, তাই আমার ঘরে কেউ নেই। তারা বিকেলে আসবে। এখন এখানে কেবল দুজন, আমি আর আমার বন্ধু লাল বাহাদুর সিং। ওহ, গতকাল ওর জন্য আমার কি দুশ্চিন্তা ছিল। আমি বিশ্বাসই করতে পারিনি যে ও আবার আমার কাছে ফিরে আসবে। ও খুব চালাক, তাই অক্ষত অবস্থায় পালাতে পেরেছে। অন্য কেউ হলে এতক্ষণে শেষ হয়ে যেত। কি বোকা আমি! আমার বন্ধুর নাম তো বলেছি, কিন্তু নিজেরটা বলিনি। আমার নাম সদানন্দ চক্রবর্তী। কেমন যেন একটা দাড়িওয়ালা বুড়ো মানুষের নাম মনে হয়, তাই না? আসলে আমার নামটা যদি সেকেলে হয়, তবে এটা তো আমি নিজে রাখিনি, আমার ঠাকুমা রেখেছিলেন। যদি তিনি জানতেন যে এটা আমাকে কতটা ঝামেলায় ফেলবে, তাহলে নিশ্চয়ই অন্য কিছু নাম রাখতেন। তিনি কিভাবে জানবেন যে লোকে আমাকে জ্বালাতন করবে, বলবে তোমার নাম যখন সদা আনন্দ, তখন এত মুখ গোমড়া কেন? কি বোকা! যেন একটা গাধার মতো হাসাটাই খুশি থাকার একমাত্র উপায়। হাসি না এলেও খুশি থাকার কত উপায় আছে। উদাহরণস্বরূপ, ধরো মাটি থেকে একটা ডাল বেরিয়ে আছে, আর তুমি দেখলে একটা ফড়িং সেটার ওপর এসে বসেছে। আর যদি একটা কাক এসে জানলায় বসে, সেটাকে দেখলে সার্কাসের জোকার দেখার মতো লাগে। একটা কাক যখন কাছাকাছি এসে বসে, তখন আমি একদম নড়াচড়া বন্ধ করে চুপ করে থাকি, আর চোখের কোণা দিয়ে ওর কাণ্ডকারখানা দেখি। কিন্তু যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো যে কি দেখে আমার সবচেয়ে বেশি মজা লাগে, তাহলে আমি বলবো পিঁপড়ে দেখা। অবশ্যই এটা এখন আর শুধু মজাদার নেই, এটা এখন। কিন্তু না, আমি এখন সব কিছু বলবো না, তাহলে মজা নষ্ট হয়ে যাবে। বরং ভালো হয় যদি আমি শুরু থেকেই শুরু করি। একবার প্রায় 1 বছর আগে আমার জ্বর হয়েছিল। এটা নতুন কিছু ছিল না, কারণ আমার প্রায়ই জ্বর হয়। আমার বেশ সহজেই ঠান্ডা লেগে যায়। মা বলেন যে আমি বাইরে অনেক সময় কাটাই বলে এমন হয়। বরাবরের মতোই বিছানায় শুয়ে থাকার প্রথম কয়েকটা দিন বেশ মজার ছিল। একটা আরামদায়ক ঠান্ডা অনুভূতি আলস্যের সাথে মিশেছিল। এর সাথে যোগ হয়েছিল স্কুলে না যাওয়ার আনন্দ। আমি বিছানায় শুয়ে জানলার বাইরে মাদার গাছে একটা কাঠবেড়ালিকে চড়তে দেখছিলাম। এমন সময় মা এসে আমাকে একটা তেতো মিশ্রণ খেতে দিলেন। আমি ভালো ছেলের মতো সেটা খেয়ে ফেললাম, এবং তারপর জলের গ্লাসটা নিয়ে কিছুটা জল খেলাম আর বাকিটা জানলার বাইরে স্প্রে করে উড়িয়ে দিলাম। আমি কম্বলটা গায়ে জড়িয়ে চোখ বন্ধ করে একটু ঘুমিয়ে পড়ার উপক্রম করছিলাম, যখন আমি কিছু একটা লক্ষ্য করলাম। জানলার তাকে কয়েক ফোঁটা জল পড়েছিল, এবং সেই ফোঁটাগুলির মধ্যে একটা ছোট কালো পিঁপড়ে মরিয়া হয়ে নিজেকে ডুবে যাওয়া থেকে বাঁচানোর চেষ্টা করছিল। আমার কাছে এটা এতটাই অদ্ভুত লাগল যে আমি কনুইয়ের উপর ভর করে উঠে বসলাম এবং পিঁপড়েটার খুব কাছে চোখ আনার জন্য ঝুঁকে গেলাম। আমি মনোযোগ দিয়ে দেখতে দেখতে হঠাৎ মনে হলো যেন পিঁপড়েটা আর পিঁপড়ে নেই, যেন একটা মানুষ। আসলে এটা আমাকে ঝন্টুর ভগ্নিপতির কথা মনে করিয়ে দিল, যে মাছ ধরতে গিয়ে পুকুরের পাড় থেকে পিছলে পড়েছিল এবং সাঁতার না জানার কারণে নিজেকে ভাসিয়ে রাখার জন্য পাগলের মতো হাত পা ছুটছিল। শেষমেশ ঝন্টুর বড় ভাই ও তাদের চাকর নরহরি তাকে বাঁচিয়েছিল। ঘটনাটা মনে পড়তেই আমার পিঁপড়েটাকে বাঁচানোর ইচ্ছা হলো। যদিও আমার জ্বর ছিল, আমি বিছানা থেকে লাফিয়ে উঠলাম, ঘর থেকে বেরিয়ে বাবার পড়ার ঘরে ছুটে গেলাম এবং তার লেখার প্যাড থেকে এক টুকরো ব্লটিং পেপার ছিঁড়ে নিলাম। তারপর আমি আবার আমার ঘরে ফিরে এলাম, বিছানায় লাফিয়ে উঠলাম এবং ব্লটিং পেপারটা এমনভাবে ধরলাম যাতে তার ধারটা জলের ফোঁটাকে স্পর্শ করে। জল মুহূর্তের মধ্যে শুষে গেল। হঠাৎ করে উদ্ধার হওয়া পিঁপড়েটা যেন কোন দিকে যাবে বুঝতে পারছিল না। এটা কিছুক্ষণ এদিক ওদিক ছোটাছুটি করল এবং তারপর জানলার সিলের দূর পাশে ড্রেন পাইপের নিচে অদৃশ্য হয়ে গেল। সেদিন আর কোনো পিঁপড়ে জানালার তাকে দেখা গেল না।
পরের দিন জ্বর বাড়ল। দুপুরবেলায় মা এসে বললেন, জানালার দিকে অমন করে তাকিয়ে আছিস কেন? ঘুমানোর চেষ্টা করো। মাকে খুশি করার জন্য চোখ বন্ধ করলাম, কিন্তু তিনি চলে যেতেই আবার চোখ খুলে নর্দমার দিকে তাকালাম। বিকেলে যখন সূর্য আকন্দ গাছের আড়ালে চলে গেল, তখন আমি একটা পিঁপড়েকে পাইপের মুখ থেকে মাথা বের করতে দেখলাম। হঠাৎ সেটি বেরিয়ে এসে জানালার তাকে দ্রুত ঘোরাঘুরি করতে লাগল। সব কালো পিঁপড়েকে একই রকম দেখতে হলেও আমার কেমন যেন মনে হচ্ছিল যে এটি গতকাল প্রায় ডুবে যাওয়া সেই পিঁপড়েটি। আমি তার বন্ধু হিসেবে কাজ করেছিলাম, তাই সে হয়তো আমাকে দেখতে এসেছে। আমার পরিকল্পনা আগে থেকেই তৈরি ছিল। আমি রান্নাঘর থেকে কিছু চিনি এনেছিলাম, কাগজে মুড়িয়ে রেখেছিলাম, তারপর মোড়ক থেকে একটি বড় চিনির দানা বের করে জানালার তাকে রেখে দিলাম। পিঁপড়েটা যেন চমকে গেল এবং তার পথেই থেমে গেল। তারপর সাবধানে চিনির কাছে এগিয়ে এসে মাথা দিয়ে চারদিক থেকে খুঁটে দেখল। এরপর হঠাৎ নর্দমার দিকে গিয়ে তার মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমি ভাবলাম, এটা অদ্ভুত, আমি তাকে এত সুন্দর একটি চিনির দানা দিলাম আর সে সেটা ফেলে রেখে চলে গেল। খাবারের জন্য না এসে সে কেন এসেছিল? কিছুক্ষণের মধ্যেই ডাক্তার এলেন। তিনি আমার নাড়ি দেখলেন, জিভ দেখলেন এবং বুকে ও পিঠে স্টেথোস্কোপ রাখলেন। তারপর তিনি বললেন যে আমাকে আরও কিছু তেতো মিশ্রণ খেতে হবে এবং কয়েকদিনের মধ্যেই জ্বর সেরে যাবে। এতে আমি মোটেও খুশি হলাম না। জ্বর না থাকা মানে স্কুলে যাওয়া, আর স্কুলে যাওয়া মানে বিকেলে যখন পিঁপড়েরা বেরিয়ে আসে তখন নর্দমার দিকে তাকাতে না পারা। যাই হোক, ডাক্তার চলে যেতেই আমি জানালার দিকে ঘুরলাম এবং নর্দমা থেকে কালো পিঁপড়ের একটি পুরো দল বেরিয়ে আসতে দেখে আনন্দিত হলাম। নেতা নিশ্চয়ই সেই পিঁপড়েটিই ছিল যাকে আমি চিনতাম, এবং সে নিশ্চয়ই চিনির দানার কথা অন্য পিঁপড়েদের জানিয়েছিল এবং তাদের সেখানে নিয়ে এসেছিল। কিছুক্ষণ দেখার পর আমি নিজেই বুঝতে পারলাম পিঁপড়েরা কতটা চালাক। সব পিঁপড়ে এখন দলবদ্ধভাবে চিনির দানাটিকে নর্দমার দিকে ঠেলতে লাগল। এটা কতটা মজার ছিল তা আমি বর্ণনা করতে পারব না। আমি কল্পনা করলাম যে যদি তারা ভারী ওজন ঠেলে নিয়ে যাওয়া কুলি হতো, তাহলে তারা চিৎকার করত, সবাই মিলে হে হো, একটু জোর, হে হো। আমার জ্বর সেরে যাওয়ার পর কয়েকদিন স্কুল বিরক্তিকর মনে হল। আমার মন বারবার জানালার তাকে ফিরে যেত। প্রতিদিন বিকেলে সেখানে পিঁপড়ে আসতেই হবে। আমি প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার আগে জানালার তাকে কিছু চিনির দানা রেখে দিতাম, আর বিকেলে ফিরে এসে দেখতাম সেগুলো চলে গেছে। ক্লাসে আমি ঘরের মাঝখানের দিকে একটি ডেস্কে বসতাম। আমার পাশে বসত শীতল। একদিন আমার একটু দেরি হয়ে গেল এবং দেখলাম ফণি আমার জায়গায় বসে আছে। সুতরাং আমার আর কোনো উপায় ছিল না দেওয়ালের সামনে ক্লাসের পেছনে বসা ছাড়া। বিরতির আগের শেষ পিরিয়ডে আমরা ইতিহাস পড়ছিলাম। তার ক্ষীণ সরু কণ্ঠে হরাধনবাবু বর্ণনা করছিলেন হ্যানিবাল কতটা সাহসী ছিলেন। হ্যানিবাল কার্থেজ থেকে একটি সৈন্যদল নিয়ে ইতালি আক্রমণ করতে আল্পস পর্বতমালা অতিক্রম করেছিলেন। আমি শুনতে শুনতে হঠাৎ অনুভব করলাম যে হ্যানিবালের সেনাবাহিনী ক্লাসরুমেই আছে এবং আমার খুব কাছেই অগ্রসর হচ্ছে। আমি চারপাশে তাকালাম এবং আমার চোখ আমার পেছনের দেওয়ালে গেল। দেওয়াল বেয়ে পিঁপড়ের একটি দীর্ঘ সারি নেমে এসেছিল, ঠিক যেন যুদ্ধের পথে একটি শক্তিশালী সেনাবাহিনী। আমি নিচে তাকালাম এবং মেঝের কাছে দেওয়ালে একটি ফাটল দেখতে পেলাম, যেখান দিয়ে পিঁপড়েরা বাইলে যাচ্ছিল। বিরতির ঘণ্টা বাজার সাথে সাথেই আমি আমাদের ক্লাসরুমের পেছনের দিকে ছুটে গেলাম এবং ফাটলকি দেখতে পেলাম। আমি পিঁপড়েদের অনুসরণ করলাম এবং পেয়ারা গাছের গোড়ায় এমন কিছু দেখতে পেলাম যাকে শুধুমাত্র একটি দুর্গ হিসেবেই বর্ণনা করা যায়। এটা ছিল মাটির একটি ঢিবি, যার গোড়ায় একটি ছোট মুখ ছিল যেখান দিয়ে পিঁপড়েরা প্রবেশ করত। সেই দুর্গের ভেতরে দেখার আমার প্রবল ইচ্ছা হল। আমার পকেটে পেন্সিল ছিল এবং তার ডগা দিয়ে আমি সাবধানে ঢিবিটি খুঁড়তে শুরু করলাম। প্রথমে আমি ভেতরে কিছুই পেলাম না, কিন্তু আরও একটু খোঁড়ার পর আমার জীবনে এমন এক বিস্ময় এলো। আমি দেখতে পেলাম ঢিবির ভেতরে অসংখ্য ছোট ছোট কুঠুরি এবং একটি কুঠুরি থেকে আরেকটিতে যাওয়ার জন্য পথের একটি গোলক ধাঁধা। কি অদ্ভুত! পিঁপড়েরা তাদের ছোট ছোট হাত পা দিয়ে এমন একটি দুর্গ কিভাবে বানাতে পারে? তারা কোথায় এমন চালাকি শিখল? তারাও কি বই থেকে শেখে, ছবি আঁকে, জিনিসপত্র তৈরি করে? তার মানে কি চেহারার দিক ছাড়া তারা মানুষের থেকে আলাদা নয়? বাঘ, হাতি, ভাল্লুক এবং ঘোড়া যখন পারে না, তখন তারা কিভাবে পারল? এমনকি আমার পোষা কুকুর ভুলেও পারেনি। অবশ্যই পাখিরা বাসা বানায়, কিন্তু একটি বাসায় কটা পাখি থাকতে পারে? পাখিরা কি এমন দুর্গ বানাতে পারে যেখানে হাজার হাজার পাখি থাকতে পারে? কারণ আমি ঢিবির একটি অংশ নষ্ট করে দিয়েছিলাম, পিঁপড়েদের মধ্যে একটি বিশাল তোলপাড় সৃষ্টি হল। আমার তাদের জন্য খারাপ লাগল। আমি ভাবলাম, এখন যেহেতু আমি তাদের ক্ষতি করেছি, আমার উচিত তাদের উপকার করে সেটা পুষিয়ে দেওয়া, নয়তো তারা আমাকে তাদের শত্রু ভাববে, যা আমি নই। আমি সত্যিই তাদের বন্ধু ছিলাম।
তাই পরের দিন মা আমাকে যে মিষ্টি খেতে দিয়েছিলেন তার অর্ধেকটা শালপাতায় মুড়িয়ে পকেটে নিয়ে স্কুলে গেলাম। ক্লাস শুরু হওয়ার ঘণ্টা বাজার ঠিক আগে আমি মিষ্টিটা পিঁপড়ের ঢিবির পাশে রেখে দিলাম। পিঁপড়েদের খাবার খুঁজতে দূর দূর যেতে হতো, আজ তারা সেটা তাদের দোরগোড়ায় খুঁজে পাবে। নিশ্চয়ই এটা তাদের জন্য একটি ভালো কাজ ছিল। কয়েক সপ্তাহের মধ্যে গ্রীষ্মের ছুটি শুরু হল এবং পিঁপড়েদের সাথে আমার বন্ধুত্ব বাড়তে লাগল। পিঁপড়েদের আচরণ সম্পর্কে আমার পর্যবেক্ষণ আমি মুরব্বীদের বলতাম, কিন্তু তারা আমার দিকে মনোযোগ দিত না। যা আমাকে সত্যিই বিরক্ত করত তা হল তারা আমাকে নিয়ে হাসত। তাই আমি সিদ্ধান্ত নিলাম কাউকে কিছু বলবো না। যা কিছু করতাম নিজেই করতাম এবং যা শিখতাম তা নিজের কাছেই রাখতাম। একদিন বিকেলে আমি পিন্টুর বাড়ির সীমানা প্রাচীরের পাশে বসেছিলাম, যেখানে লাল পিঁপড়েদের একটি টিলা ছিল। লোকেরা বলবে যে লাল পিঁপড়েদের কাছে বেশিক্ষণ বসা যায় না, কারণ তারা কামড়ায়। আমাকেও নিজেও লাল পিঁপড়েরা কামড়েছিল, কিন্তু সম্প্রতি আমি লক্ষ্য করেছি যে তারা আমাকে আর কামড়ায় না। তাই আমি নির্ভয়ে তাদের দেখছিলাম, যখন হঠাৎ চিকুকে এগিয়ে আসতে দেখলাম। আমি এখনও চিকুর কথা বলিনি। তার আসল নাম শ্রীকুমার। সে আমারই ক্লাসে পড়ে, কিন্তু সে আমার চেয়ে বড় হবে, কারণ তার ঠোঁটের ওপর গোঁফের একটি পাতলা রেখা আছে। চিকু একজন ধমকবাজ, তাই কেউ তাকে পছন্দ করে না, কারণ সে আমার চেয়ে শক্তিশালী। চিকু আমাকে দেখে ডাকল, তুই ওখানে মাটিতে উবু হয়ে কি করছিস? আমি তার দিকে কোনো মনোযোগ দিলাম না। আমার চোখ ছিল পিঁপড়েদের দিকে। চিকু এগিয়ে এসে বলল, আচ্ছা কি করছিস? আমার এটা ভালো লাগছে না। আমি যা করছিলাম তা বললাম এবং তাকে সত্যিটা বললাম। চিকু মুখ বাঁকিয়ে বলল, কি দেখার আছে? আর তোর নিজের বাড়িতে পিঁপড়ে নেই যে এতদূর আসতে হলো? আমার খুব রাগ হয়েছিল। আমি কি করছিলাম তাতে তার কি অন্যের ব্যাপারে নাক গলানোর দরকার ছিল? আমি বললাম, আমি তাদের দেখছি কারণ আমার ভালো লাগে। তুই পিঁপড়ে সম্পর্কে কিছুই জানিস না। নিজের চরকায় তেল দে না কেন? আমাকে বিরক্ত করতে এসেছিস কেন? চিকু রাগী বিড়ালের মতো হিস হিস শব্দ করে বলল, তাহলে পিঁপড়ে দেখতে তোর ভালো লাগে, তাই না? এই নে, এই নে। আমি কিছু করার বা বলার আগেই চিকু তার গোড়ালির ৩টি হিংস্র আঘাতে পিঁপড়ের ঢিবি সমান করে দিল, যার ফলে কমপক্ষে ৫০০ পিঁপড়ে থেতলে গেল। চিকু একটা ফাঁকা হাসি হাসল এবং চলে যেতে উদ্যত হল, যখন হঠাৎ আমার কিছু একটা হল। আমি চিকুর পিঠে ঝাঁপিয়ে পড়লাম, তার চুল খামচে ধরলাম এবং পিন্টুর বাড়ির সীমানা প্রাচীরের ওপর তার মাথা ৪-৫ বার ঠুকে দিলাম। তারপর আমি তাকে ছেড়ে দিলাম। চিকু কান্নায় ভেঙে পড়ল এবং চলে গেল। কিন্তু আমি অবাক হয়েছিলাম যখন প্রথমে মা আমাকে বকাঝাকাও করলেন না, মারলেনও না। হয়তো তিনি আগে কারো কথা বিশ্বাস করেননি। এছাড়া মা জানতেন যে আমি চিকুকে ভয় পেতাম, কিন্তু মা যখন জানতে চাইলেন কি হয়েছিল, আমি তাকে মিথ্যা বলতে পারলাম না। মা খুব অবাক হয়েছিলেন, তুই সত্যি ওর মাথা দেয়ালে ঠুকে দিয়েছিস? আমি বললাম, হ্যাঁ দিয়েছি। আর শুধু চিকু কেন, যে কেউ পিঁপড়ের ঢিবি মারাবে আমি তার সন্দেহ তাই করব। এতে মা এত রেগে গেলেন যে তিনি আমাকে চর মারলেন। সেটি ছিল একটি শনিবার। বাবা অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এসেছিলেন। মা যখন তাকে জানালেন কি ঘটেছে, তিনি আমাকে আমার ঘরে আটকে দিলেন। যদিও আমার গালে চরের কারণে জ্বলছিল, আমি নিজের জন্য খুব একটা দুঃখিত ছিলাম না। আমি পিঁপড়েদের জন্য খুব দুঃখিত ছিলাম। একবার সাহেবগঞ্জে, যেখানে কাজিন পরিমল থাকে, সেখানে ২টি ট্রেনের সংঘর্ষ হয়েছিল, যাতে ৩০০ লোক মারা গিয়েছিল। আজ চিকুর এতগুলো পিঁপড়ে মারতে মাত্র কয়েক সেকেন্ড লাগল। এটা খুবই ভুল মনে হয়েছিল, খুবই ভুল। আমি বিছানায় শুয়ে যা ঘটেছিল সেসবের কথা ভাবছিলাম। হঠাৎ আমার একটু ঠান্ডা লাগতে শুরু করল এবং আমাকে কম্বল টেনে নিতে হলো। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। একটি অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে গেল। একটি পাতলা তীক্ষ্ণ শব্দ, খুব সুন্দর, নিয়মিত ছন্দে ওপরে নিচে যাচ্ছিল, যেন একটি গান। আমার কান সজাগ হয়ে উঠল এবং আমি চারপাশে তাকালাম, কিন্তু শব্দের উৎস খুঁজে পেলাম না। সম্ভবত দূর থেকে কেউ গান গাইছিল, কিন্তু আমি আগে এমন গান কখনো শুনিনি। দেখ কে এখানে! অদ্ভুত শব্দটি শুনতে শুনতে ড্রেন পাইপ থেকে বেরিয়ে আসছে। এবার আমি পরিষ্কার চিনতে পারলাম, সেই পিঁপড়েটা যাকে আমি ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিলাম। সেটি আমার দিকে মুখ করে তার ২টি সামনের পা তুলে মাথা ছুঁয়ে আমাকে স্যালাম করছিল। এই কালো প্রাণীটিকে কি নামে ডাকব? কালী? কৃষ্ণ? আমাকে ভাবতে হবে। অবশ্যই, নাম ছাড়া তো বন্ধু হয় না। আমি আমার হাত জানলার সিলে রাখলাম, তালু ওপরের দিকে রেখে। পিঁপড়েটি তার পা মাথা থেকে নামিয়ে ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে আমার হাতের দিকে এলো। তারপর সেটি আমার কড়ে আঙুলে উঠে আমার তালুর আঁকাবাঁকা রেখার ওপর দ্রুত ছুটে যেতে লাগল। তখনই আমি দরজার কাছ থেকে একটি শব্দ শুনে চমকে উঠলাম এবং পিঁপড়েটি দ্রুত নিচে নেমে ড্রেন পাইপে অদৃশ্য হয়ে গেল। এবার মা ঘরে এলেন এবং আমাকে এক গ্লাস দুধ দিলেন। তারপর তিনি আমার কপাল ছুঁয়ে দেখলেন এবং বললেন যে আমার আবার জ্বর এসেছে। পরের দিন সকালে ডাক্তার এলেন। মা বললেন সারা রাত ছটপট করেছে আর অনবরত কিছু বলছিল।
আমি মাকে আমার নতুন বন্ধুর কথা বলিনি বলে মা হয়তো ভেবেছিলেন আমি দেবী কালীর কাছে প্রার্থনা করছিলাম। ডাক্তার আমার পিঠে স্টেথোস্কোপ রেখেছিলেন যখন আমি আবার গানটি শুনলাম। এবার সেটি আরও জোরে ছিল, মনে হচ্ছিল জানলা থেকে আসছে, কিন্তু ডাক্তার আমাকে স্থির থাকতে বলায় আমি মাথা ঘুরিয়ে দেখতে পারলাম না। ডাক্তার তার পরীক্ষা শেষ করলেন এবং আমি দ্রুত এক পলক জানলার দিকে তাকালাম। আরে, এবার একটি বড় কালো পিঁপড়ে, এবং এটিও আমাকে স্যালাম করছিল। তাহলে কি সব পিঁপড়েই আমার বন্ধু, আর এই পিঁপড়েটাই কি গান গাইছিল? কিন্তু মা গানের কথা কিছুই বললেন না। তার মানে কি তিনি শুনতে পাননি? আমি মায়ের দিকে ফিরলাম তাকে জিজ্ঞাসা করার জন্য, এবং দেখলাম তিনি ভয়ে চোখ বড় করে পিঁপড়ের দিকে তাকিয়ে আছেন। পরক্ষণেই তিনি টেবিল থেকে আমার অঙ্কের খাতা তুলে নিয়ে আমার ওপর ঝুঁকে পড়লেন এবং এক থাপ্পড়ে পিঁপড়েটাকে পিষে ফেললেন। ঠিক তখনই গান থেমে গেল। শালা বাড়ি পিঁপড়েতে ভরে গেছে, মা বললেন। ভাবতো, যদি একটা তোমার কানের ভেতরে ঢুকে যায় তাহলে কি হবে? ডাক্তার আমাকে ইঞ্জেকশন দিয়ে চলে গেলেন। আমি মরা পিঁপড়েকার দিকে তাকালাম। একটা সুন্দর গান গাইতে গাইতে তাকে মেরে ফেলা হলো, ঠিক আমার দাদু ইন্দ্রনাথের মতো। তিনিও শাস্ত্রীয় গান গাইতেন, যা আমি খুব ভালো বুঝতাম না। একদিন তিনি তানপুরা বাজিয়ে গান গাইছিলেন যখন হঠাৎ মারা গেলেন। যখন তিনি একটা শোভাযাত্রায় ছিলেন, একদল কীর্তন গায়ক গান গাইতে গাইতে যাচ্ছিলেন। আমি যদিও তখন খুব ছোট ছিলাম। আর তারপর একটা অদ্ভুত ঘটনা ঘটল। ইঞ্জেকশনের পর আমি ঘুমিয়ে পড়লাম এবং স্বপ্ন দেখলাম যে দাদু ইন্দ্রনাথের শেষকৃত্যের মতো 1 ডজন বা তার বেশি পিঁপড়ে মরা পিঁপড়েটাকে কাঁধে নিয়ে যাচ্ছে, আর এক সারি পিঁপড়ে পেছনে পেছনে সমবেত গান গাইছে। বিকেলে আমার ঘুম ভাঙল যখন মা আমার কপালে তার ঠান্ডা হাত রাখলেন। আমি জানালার দিকে তাকালাম এবং দেখলাম যে মরা পিঁপড়েটা আর সেখানে নেই। এবার জ্বর কয়েকদিন ধরে লেগে রইল। আশ্চর্যের কিছু নেই, কারণ বাড়ির সবাই সারা দিন ধরে যদি পিঁপড়েদের চিৎচিৎকার শুনতে হয়। যখন ভাড়া ঘরে পিঁপড়েদের মারা হচ্ছিল, তখন আমার জানালার কার্নিশে ঝাঁকে ঝাঁকে পিঁপড়ে এসে কাঁদছিল। আমি দেখতে পাচ্ছিলাম যে তারা তাদের জন্য কিছু করতে চায়, হয় হত্যা বন্ধ করতে চায়, অথবা যারা এই খারাপ কাজ করছে তাদের শাস্তি দিতে চায়। কিন্তু যেহেতু আমি জ্বরে আক্রান্ত ছিলাম, তাই আমি কিছু করতে পারছিলাম না। এমনকি যদি আমি সুস্থও থাকতাম, আমার মতো একটা ছোট ছেলে কিভাবে বড়দের কাজ বন্ধ করবে? কিন্তু একদিন আমি বাধ্য হলাম কিছু করার জন্য। ঠিক কোন দিন ছিল আমার মনে নেই, তবে আমার মনে আছে যে আমি ভোরের আলো ফুটতেই জেগে উঠেছিলাম এবং তখনই মায়ের ঘোষণা শুনতে পেলাম যে একটা পিঁপড়ে ফটিকের কানে ঢুকে তাকে কামড়েছে। খবরটা শুনে আমি একটু মজা পেলাম, কিন্তু ঠিক তখনই মেঝেকে ঝাড়ুর আঘাতের শব্দ শুনতে পেলাম এবং বুঝলাম যে তারা পিঁপড়ে মারছে। তারপর একটা খুব অদ্ভুত ঘটনা ঘটল। আমি সরু কণ্ঠস্বর শুনতে পেলাম চিৎকার করে বলছে, আমাদের সাহায্য করো, আমাদের সাহায্য করো, দয়া করে। আমি দেখলাম জানালার কার্নিশে একদল পিঁপড়ে জড়ো হয়েছে এবং পাগলের মতো ছোটাছুটি করছে। তাদের কান্না শুনে আমি আর শান্ত থাকতে পারলাম না। আমার জ্বরের কথা ভুলে গেলাম, বিছানা থেকে লাফিয়ে উঠে রুম থেকে দৌড়ে বেরিয়ে গেলাম। প্রথমে আমি জানতাম না কি করব। তারপর মেঝেতে পড়ে থাকা একটা মাটির পাত্র তুলে নিয়ে ভেঙে ফেললাম। তারপর আমি যা কিছু ভাঙা যেত সেগুলো ভাঙতে শুরু করলাম। এটা ছিল পিঁপড়ে মারার একটা চতুর কৌশল। কিন্তু এর ফলে আমার বাবা মা, আমার পিসি, আমার ভাইপো সবই তাদের রুম থেকে বেরিয়ে আসলো, আমাকে ধরে বিছানায় শুইয়ে দিল এবং আমার রুমের দরজা বন্ধ করে দিল। যদিও আমি ভালো হেসেছিলাম, আর আমার জানালার পিঁপড়েরা বলতে থাকল ধন্যবাদ, ধন্যবাদ, এবং আবার ড্রেন পাইপে ফিরে গেল। এরপরই আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হলো। একদিন ডাক্তার আমাকে পরীক্ষা করে বললেন চিকিৎসার জন্য আমাকে হাসপাতালে পাঠানো উচিত। এখন আমি হাসপাতালের একটি কক্ষে আছি। গত 4 দিন ধরে আমি এখানে আছি। প্রথম দিন আমার খুব মন খারাপ লাগছিল, কারণ রুমটা এত পরিষ্কার ছিল যে আমি জানতাম এখানে কোনো পিঁপড়ে থাকতে পারবে না। নতুন রুম হওয়ায় দেওয়ালে কোনো ফাটল বা গর্ত ছিল না। পিঁপড়েদের লুকানোর জন্য কোনো আলমারিও ছিল না। কিন্তু জানালার ঠিক বাইরে একটা আমের গাছ ছিল, আর তার একটা ডাল। আমি ভেবেছিলাম যদি পিঁপড়ে খুঁজে পাওয়ার কোনো জায়গা থাকে তাহলে সেটা ওই ডালেই হবে। কিন্তু প্রথম দিন আমি জানালার কাছে যেতে পারিনি। কিভাবে যাব, যেহেতু আমি কখনো একা ছিলাম না? হয় নার্স অথবা আমার বাড়ির কেউ সবসময় রুমে থাকত। দ্বিতীয় দিনও ঠিক ততটাই খারাপ ছিল।
আমি এতই বিরক্ত ছিলাম যে একটা ওষুধের বোতল মেঝেতে ছুঁড়ে ফেলে ভেঙে ফেললাম। এতে ডাক্তার বেশ রেগে গেলেন। এই নতুন ডাক্তারটি মোটেই ভালো ছিলেন না। আমি তার রুক্ষ গোঁফ এবং তার মোটা চশমা দেখেই সেটা বুঝতে পারছিলাম। তৃতীয় দিন কিছু একটা ঘটল। তখন আমার রুমে শুধু একজন নার্স ছিলেন, আর তিনি একটা বই পড়ছিলেন। আমি বিছানায় শুয়ে ভাবছিলাম কি করব। আমি একটা ধপাস শব্দ শুনলাম এবং দেখলাম যে নার্সের হাত থেকে বইটা পিছলে মেঝেতে পড়ে গেছে। নার্স ঘুমিয়ে পড়েছিলেন। আমি বিছানা থেকে নামলাম এবং চুপি চুপি জানালার কাছে গেলাম। জানালা থেকে ঝুঁকে যতটা সম্ভব শরীর বাড়িয়ে দিলাম, আমের ডালটা ধরে নিজের দিকে টানতে শুরু করলাম। এতে একটা শব্দ হল যা নার্সকে জাগিয়ে তুলল, এবং তারপরই ধুমধুমার কাণ্ড শুরু হয়ে গেল। নার্স চিৎকার করে উঠলেন, আমার দিকে ছুটে এলেন এবং আমাকে জড়িয়ে ধরে টেনে বিছানায় নিয়ে ফেললেন। তখনই অন্যরাও রুমে চলে এলো, তাই আমি আর কিছু করতে পারলাম না। ডাক্তার সঙ্গে সঙ্গে আমাকে একটা ইঞ্জেকশন দিলেন। তারা যা বলছিল তা থেকে আমি বুঝতে পারছিলাম যে তারা ভেবেছিল আমি জানলা থেকে ঝাঁপ দিতে চেয়েছিলাম। বোকা মানুষ, যদি আমি এত উঁচু থেকে ঝাঁপ দিতাম তাহলে আমার সব হাড় গুঁড়ো হয়ে যেত আর আমি মরে যেতাম। ডাক্তার চলে যাওয়ার পর আমার ঘুম ঘুম ভাব হল। আমি আমার বাড়ির বিছানার পাশের জানলার কথা ভাবলাম এবং খুব দুঃখ পেলাম। আবার কে? আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম যখন আমি একটা সরু কণ্ঠস্বর শুনতে পেলাম, সেপাই আপনার সেবায় স্যার, সেপাই আপনার সেবায়। আমি চোখ খুলে দেখলাম বিছানার ধারে টেবিলে ওষুধের বোতলের পাশে দুটো বড় লাল পিঁপড়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। ওরা নিশ্চয়ই আমের ডাল থেকে আমার অলক্ষ্যে আমার হাতে উঠে এসেছিল। আমি বললাম, সিপাই? উত্তর এলো, আজ্ঞে হ্যাঁ হুজুর, হাজির। তোমাদের নাম কি? তাদের জিজ্ঞেস করলাম। একজন বলল, লাল বাহাদুর সিং, আর অন্যজন বলল, লাল চাঁদ পাণ্ডেই। আমি খুব খুশি হলাম, কিন্তু আমি তাদের সতর্ক করে দিলাম ঘরে লোক এলে যেন তারা লুকিয়ে পড়ে, নইলে হয়তো তাদের মেরে ফেলা হতে পারে। লালচাঁদ আর লাল বাহাদুর স্যালাম করে বলল, বহুত আচ্ছা হুজুর। তারপর দুজনে মিলে একটি মনোহর দ্বৈত সঙ্গীত গাইল, যা আমাকে ঘুম পাড়িয়ে দিল। কাল কি ঘটল সে কথা এখনই বলা দরকার, কারণ প্রায় ৫টা বাজে আর ডাক্তারবাবু এখনই এসে পড়বেন। দুপুরে আমি বিছানায় শুয়ে দেখছিলাম লালচাঁদ আর লাল বাহাদুর টেবিলের ওপর কুস্তি লড়ছে। আমার ঘুমিয়ে থাকার কথা ছিল, কিন্তু বড়ি আর ইঞ্জেকশন কাজ করেনি, অথবা সত্যি বলতে গেলে আমি ইচ্ছে করেই জেগেছিলাম। দুপুরে ঘুমোলে আমার নতুন বন্ধুদের সঙ্গে খেলব কখন? দুটো পিঁপড়ে বেশ জোরদার লড়ছিল, আর কে জিতবে বলা মুশকিল ছিল। এমন সময় হঠাৎ ভারী পায়ের শব্দ এলো। ডাক্তারবাবু আসছেন। আমি ইশারা করলাম, আর লাল বাহাদুর চট করে টেবিলের নিচে অদৃশ্য হয়ে গেল। কিন্তু লাল চাঁদ চিত হয়ে পড়ে গিয়েছিল আর পা ছোড়াছুড়ি করছিল, তাই পালাতে পারল না, আর সেটার ফলেই ঘটল এই বিশ্রী কাণ্ডটা। ডাক্তারবাবু এলেন, পিঁপড়েটা দেখলেন, আর ইংরেজিতে কিছু অকথা কুকথা বলতে বলতে হাত দিয়ে সেটা টেবিল থেকে ঝিটিয়ে ফেলে দিলেন। লালচাঁদের আর্তনাদ শুনে বুঝলাম তার খুব লেগেছে, কিন্তু আমি কি করব? ততক্ষণে ডাক্তারবাবু আমার নাড়ি দেখার জন্য আমার কবজি ধরেছেন। আমি উঠতে গেলাম, কিন্তু নার্স আমাকে চেপে ধরল। পরীক্ষা করার পর ডাক্তারবাবু যথারীতি মুখ ভার করে তার গোঁফের ডগায় হাত বুলালেন। তিনি দরজার দিকে ফিরতে যাবেন, এমন সময় হঠাৎ মুখ বিকৃত করে একটা লাফ দিয়ে চেঁচিয়ে উঠলেন, আউচ! তারপর তো তুলকালাম কাণ্ড। তার হাত থেকে স্টেথোস্কোপ ছিটকে গেল, চশমা নাক থেকে লাফিয়ে মেঝেতে পড়ল। তিনি জামা খুলতে গিয়ে তার জ্যাকেটের একটা বোতাম ছিঁড়ে ফেললেন। তার টাই গলায় আরও শক্ত হয়ে জড়িয়ে গেল, আর তাতে তার দম বন্ধ হয়ে হাঁসফাঁস করতে লাগলেন। শেষ পর্যন্ত সেটা খুলে ফেলতে পারলেন। শার্ট খুলতে গিয়ে তার গেঞ্জির ফুটো দেখা গেল। অনবরত লাফিয়ে লাফিয়ে চেঁচিয়ে যাচ্ছেন। আমি নির্বাক হয়ে গেলাম। নার্স বলল, কি হয়েছে স্যার? ডাক্তারবাবু লাফাতে লাফাতে চেঁচাতে লাগলেন, পিঁপড়ে, লাল পিঁপড়ে আমার হাতে উঠে এসেছে, আউচ! বেশ বেশ, আমি জানতাম এটা হবে, তোমার এর প্রাপ্য ছিল। লাল বাহাদুর তার বন্ধুর পক্ষ থেকে প্রতিশোধ নিয়েছে। তারা যদি এখন আমাকে দেখত, তাহলে তারা বুঝত সদানন্দ কতটা উন্মত্ত আনন্দ পেতে পারে। গল্পের আলপনা চ্যানেলে আপনি নিয়মিত পাবেন অডিও গল্প, ছোট গল্প ও নতুন নতুন আয়োজন। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।